সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ শনিবার 20 সেপ্টেম্বর 2014। প্রতিবারের মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ভয়েস করিডর থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কক্সবাজার জেলার বিশিষ্ট সাংবাদিক জনাব মমতাজ উদ্দিন বাহার। জনাব মমতাজ উদ্দিন বাহার, আপনারা স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হাতে একটা পত্রিকা এসে পৌঁছেছে। প্রথমে আমরা শিরোনামগুলো একবার দেখি। দৈনিক কক্সবাজার, গ্রামীণ ভয়াবহ লোডশেডিং, জেলায় শোচনীয় অবস্থা, পল্লী বিদ্যুতের বিষাক্ত ঔষধে চলছে গরু মোটা তাজাকরণ, আয়কর মেলা শেষ, 14 লাখ টাকা কর আদায়, সৈকতে লাইফগার্ড সংকট, উদ্ধার সরঞ্জাম নেই। দৈনিক রূপসী গ্রাম, আয়কর মেলায় 14 লাখ টাকা রাজস্ব আদায়, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বজায় রেখেছে বিএনপি, বলেছেন প্রধানমন্ত্রী। ঈদ করে এনজিও প্রতিজ্ঞার পাসবই সহ নানা কাগজপত্র জব্দ, সহসায় তিস্তা চুক্তি কার্যকরের সম্ভাবনা নেই, বাংলাদেশ ভারত বৈঠক, চকরিয়ায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ। দৈনিক সমুদ্র বার্তা, বঙ্গবন্ধু স্থপতি হাসিনার হাতে সুরক্ষা বাংলাদেশের, বললেন মোদী। নীলনকশায় তৎপর কক্সবাজারের জামায়াত শিবির, বাস্তবায়নে রোহিঙ্গা জঙ্গি। রামু কোয়ালিয়ার জোড়া খুনের রহস্য এখনো উন্মোচিত হয়নি, ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব ক্ষতিকর, বলেছেন তথ্যমন্ত্রী। গণজাগরণের দুই পক্ষের সংঘর্ষ। দৈনিক ইনানি, মানব পাচারের নিরাপদ পয়েন্ট নাজিরার টেক ও প্রতিরোধ 4 সিন্ডিকেট। চকরিয়া জমজম হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, স্বজনদের বিক্ষোভ। টেকনাফে 5,000 ইয়াবাসহ আটক 3। চাপটখালীতে মানব পাচারে বেপরোয়া স্বামী স্ত্রী সিন্ডিকেট। মেরিন ড্রাইভ সড়কে 90 বোতল ফেন্সিডিল সহ 2 নারী আটক। শাহবাগে গণজাগরণের 3 টুকরো সমাবেশ। আচ্ছা, আমরা লোডশেডিং এর বিষয়টা দেখতে পাচ্ছি প্রধান শিরোনাম হচ্ছে, এবং বর্তমানে গ্রামীয় বিশেষ করে গ্রামের বিদ্যুতের বিষয়গুলো পড়লে বিদ্যুতের অধীনস্থ থাকে, সেখানেও খুব ভয়াবহ লোডশেডিং। শহর এলাকায় তো আছেই নাগরিক সুবিধা বঞ্চিত মানুষ। এই যে বিগত বেশ কিছুদিন ধরে, মধ্যখানে কিন্তু লোডশেডিং এর মাত্রা কমে গিয়েছে, বেশ কিছুদিন ধরে লোডশেডিং আবার খুব মাত্রা অতিরিক্ত হয়ে পড়েছে। এই বিষয়ে আপনার মন্তব্য? ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা হলো আমাদের একটা জাতীয় সমস্যা। আমরা একদম শুরু থেকে, স্বাধীনতার পর থেকে যদি বলি, অথবা 10 বছর আগে থেকে বলি, 5 বছর আগে থেকে বলি, এই বিদ্যুতের লোডশেডিং এই শর্টেজটা একদম আমাদের পেছনে লেগেই আছে। আমরা এই সরকারকে দেখলাম যে বিগত যে আওয়ামী সরকার, সেই সরকার দেখলাম যে বেসরকারি খাতে অনেকগুলো বিদ্যুৎ দেওয়া ব্যবস্থা, এখানে সেই নিয়মের ভিতরে আছে। এবং এখানে 2টা পদ্ধতি আছে, একটা হলো পিডিবি, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, আর একটা হলো পল্লী বিদ্যুৎ। গ্রামে যেটা পল্লী বিদ্যুৎ, ম্যাক্সিমাম গ্রামে পল্লী বিদ্যুৎ। এবং লোডশেডিংটা হয় যে আমরা ধরেন খুব সম্ভবত 1-1.5 বছর আগে যে বিগত সরকার যে আলোক বর্ষ উদ্যাপন করছেন, যে আপনার জ্ঞান আছে, 10,000 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা অর্জন করছে বাংলাদেশ। এটা নিশ্চয়ই জাতির জন্য সুসংবাদ ছিল আমাদের সমাজে, এবং আমরা সবাই আশা করছিলাম যে হয়তো আর লোডশেডিং এর যে বিড়ম্বনা সেটা করতে হবে না। কিন্তু দেখা গেল যে আলোক বর্ষ উদযাপনে র্যাশ যেতে না যেতেই আবার সেই জীবনে ছিলাম যে সেই জীবনে চলে গেলাম। এটা মূলত আমি যেটা মনে করি, এটা প্রধান কারণগুলো থাকতে পারে। কারণের মধ্যে আমার মনে হয়, আমার যেটুকু অভিজ্ঞতা বিডিবি বা বিদ্যুৎ নিয়ে, এটা এখানে হলো একটা হলো চুরি, প্রচুর চুরি হয়। এবং চুরিটা কিরকম, এটা ধরেন বিদ্যুৎ ব্যবহার করলো, শিল্প কারখানায় বলেন, আবাসিক বলেন, অনাবাসিক বলেন, বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, কিন্তু বিল আসছে না। যে বিদ্যুৎ কর্মকর্তা যারা আছেন, পল্লী বিদ্যুৎ বলেন, পিডিবি বলেন, বাসায় করবো রাসায়নিক বছর, এটাকে ওনাদের বাসায় সিস্টেম লস হবে। হ্যাঁ, সিস্টেম লস। এই এখন সরকার একটা বাইন্ডিংস করেছিল যে সিস্টেম লস এত পার্সেন্ট, 20% মধ্যে থাকতে হবে বা 10% মধ্যে থাকতে হবে। এতে করে আবার সেগুলো রয়ে গেছে। এই নম্বর কারণগুলো চুরি। আরেকটা হলো যে ব্যবস্থাপনা, আমি যে যেহেতু সরকারি
সরকারি প্রতিষ্ঠান, আমরা দেখি সরকারি যে কোনো প্রতিষ্ঠানের একই অবস্থা, শুধু বিদ্যুৎ না, প্রত্যেকটা সেক্টরে সরকারি হলেই এই সমস্যাটা থাকে। এই যে ব্যবস্থাপনার কারণে, যেমন এই যে নিশ্চয় আপনি দেখছেন কয়েকদিন আগে যে চট্টগ্রামে একটা বিদ্যুৎ কেন্দ্র যে মানে মেরামত করার জন্য, ওভারহোলিং বলে এটাকে, বাৎসরিক বা দ্বিবার্ষিক 3 বার্ষিক মেরামত করার জন্য একটা প্রকল্প নেওয়া হলো প্রায় 100 কোটি টাকা। এটা আপনি তারপরে এই যে যারা বিদ্যুৎ নিয়ে কাজ করেন ওনাদের মধ্যে হলো 100 কোটি টাকা দিয়ে তো একটা বিদ্যুৎ কেন্দ্রই করা যায়, পুরো কেন্দ্রে করা যায়। তাহলে যে সংস্কারের জন্য ওভারহোলিং করার জন্য 100 কোটি টাকা বরাদ্দ, এনি অনেক কেন্দ্র করা। পরে আমি নিশ্চয় করে দেখলাম যে এখানে বলবে কি যে ধরেন প্রত্যেকটা মেশিনারিজ এগুলো তো প্রতি বছর বাৎসরিক একটা মেরামত দরকার, সংস্কার দরকার, একটু এটা মেনটেন্যান্স বলেন আপনি, এগুলো করা দরকার। এগুলো যেগুলো বুঝি, এগুলো বোঝার জন্য বিজ্ঞানী হতে দরকার নেই, সেটাই বা বিষয় হতে দরকার নাই। কিন্তু এই যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটা মানে অনেক বছর অনাদরে অবহেলায় যন্ত্রের পরে মূল্যবান যে 1000 কোটি টাকার মূল্যবান এই যে সম্পদগুলো, যন্ত্রপাতিগুলো আস্তে 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 নষ্ট হয়ে গেছে। এটা কেন হলো? আমার কথা হলো 100 কোটি টাকা আপনি বরাদ্দ দেন, আমার কোনো আপত্তি নেই, এটা বিদ্যুতের যে ডিমান্ড আছে। কিন্তু বাট যাদের অবহেলায়, যে সমস্ত কর্মকর্তা বা ইঞ্জিনিয়ারদের অবহেলায় এই ক্ষতিটা হয়ে গেল, এই যে জাতীয় সম্পদ নষ্ট হলো, তাহলে তাকে ধরা হোক। আমার মনে হয় তাকে ব্যবস্থা দেবো। বাংলাদেশে এই ধরনের মোকাবেলা করতেই হবে না। বাংলাদেশে আপনি দেখেন, বাংলাদেশে যে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, সচিব, টাফ লেভেলে যারা আছেন আমলা, অথবা যারা ইঞ্জিনিয়ার, যে সিভিল ইঞ্জিনিয়ার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, যারা এই অবহেলা করে, তাদের অবহেলার কারণে আমরা কষ্ট পাই, জাতি কষ্ট পাচ্ছে, সেটাই। তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন লজিকটা খুব কম আছে, কিন্তু পার্সেন্টেজ তুলনা করতেছেন খুবই কম। আবার এই জন্য এগুলো কন্টিনিউ করতেছে। তাহলে এখান থেকে পরিত্রাণ আমরা পেতে চাই, তাহলে তাদেরকে ধরতে হবে এবং চুরিটা বন্ধ করতে হবে। বিষয়টা আসলে কর্তৃপক্ষ, যথাযথ কর্তৃপক্ষ, বিশেষ করে সরকারের শীর্ষ পর্যায়ে যদি এই বিষয়গুলো নিয়ে একটু মাথা না ঘামাবে, আসলে জাতীয় ক্ষতি হয়ে যাচ্ছে। এবং এতে কিন্তু দুর্নামটা হচ্ছে কিন্তু সরকারের উপর, অবশ্যই বর্তাটাই কিন্তু সরকারের উপর বিষয়টা। আচ্ছা, আমাদের এখানে সৈকতের লাইফ গার্ড সংকটের কথা বলা হচ্ছে, মানে উত্তর কোনো সরঞ্জাম নাই। কিছুদিন আগেও আরেকটা কি ইয়াসির লাইফ গার্ড একটা ইয়ে ছিল, ওরা বোধহয় আজকে বছর 2 ধরে কিন্তু বন্ধ তাদের কার্যক্রম। সৈকতে হচ্ছে কি শুরুটা, এটা কি বলবো, এটা আসলে বলতে বলতে আমাদের লাইফ গার্ড অবশ্যই খুবই প্রয়োজন। এটা আপনি দেখেন বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছেই, সারা পৃথিবী, বাংলাদেশে ছিল কিন্তু অস্ত্রধারী। সেটাই, এটা স্বীকার করতে হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী স্বীকার করবেন, মাননীয় রাষ্ট্রপতি স্বীকার করবেন, যে পার্লামেন্ট, তারা বাংলাদেশের যে বর্তমান যে সংসদ, তারাও স্বীকার করবেন, সমস্ত রাজনৈতিক দল সে বিষয়গুলো তখনই। কক্সবাজার এমন একটি নাম, কক্সবাজার এমন একটি ফেমাস স্থান যে এটাকে দিয়ে বলা যায় বাংলাদেশকে ব্র্যান্ডিং করা যায়। কিন্তু দুর্ভাগ্য হলো যে এই সরকার বলেন, আগের সরকার বলেন, কেউ এটা এই পর্যটনের জন্য, কক্সবাজারের জন্য কিছু করেছে এরকম নজির আমি তো দেখি না। সেটা আপনার জানা আছে কিনা আমি জানি না। এখানে যেটুকু হচ্ছে সব বেসরকারি উদ্যোগ। এই যে লাইফ গার্ড, আপনি বলেন লাইফ গার্ড, এই যে আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে যে সি নেটিং প্রতি বছর ইউনিভার্সিটি ছেলেরা মারা যায় সমুদ্রে, বা পর্যটকরা মারা যায় করতে নেবে। এখন জোয়ার ভাটা ধরেন, জোয়ার ভাটা যারা দূর থেকে আসেন তাদের কাছে জোয়ার ভাটাটা তুচ্ছ, কারণ তাদের জোয়ার ভাটার ধারণা নেই, অথবা সেই টাইমও নেই। আমি গেলাম সেই সময় জোয়ার হলে যে আমি নামতে পারবো বাটারে নামতে পারবো না, আমার তার সময় নেই, আমাকে ফিরতেই হবে। নাহলে আরেকটা নাইট আমাকে এখানে গোল করতে হবে, সেই নাইটগুলো করার জন্য যে আমার এবিলিটি সেটাকে দেখতে হবে। তাহলে আমি যেন সর্বসময় 24 ঘন্টায় যেন সাগরে নামতে পারি, গোসল করতে পারি, সেই উদ্যোগটুকু করে দেওয়ার জন্য বেশি টাকা না, 1 কোটি টাকা না। আমার এই পর্যটন, এই যে কক্সবাজার পর্যটন কর্পোরেশনের যিনি জিএম জেনারেল ম্যানেজার আবদুল নুরুল ইসলাম, উনি বললেন যে ভাই মাত্র 1 কোটি টাকা, 1 কোটি টাকা হলেই এটা সিডিডি করা যায়। তাহলে এটা কোনো বিষয় না, সেটাই তো আসলে। তাহলে আপনি দেখেন এই সরকার বা পর্যটন মন্ত্রণালয় সেই কাজটুকু এগুলো করতে পারবে। এটা প্রপোজাল রেডি করে নিশ্চয়ই দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো কোনো কার্যকলাপ বাস্তবায়ন হচ্ছে। আপনি এখানে লাইফ গার্ডের কি কথা বলবেন, লাইফ গার্ডের কথা কি আছে সেটা, এটা তো খুবই কত বড় আমরা অবহেলা। এটা হয় এই যে বললাম কক্সবাজারে আমাদের লিডারশিপ নেই, এটাই হচ্ছে বড় সমস্যা আমাদের এখন। আমরা
আমাদের জেলায় আয়কর মেলা হয়ে গেল, শেষ হয়ে গেছে। প্রায় 14 লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে কক্সবাজার জেলা থেকে। এটা একদিকে আমার মনে হয় তারা তাদের টার্গেট তাদের পূর্ণ করতে পেরেছে। গত 2 বছরের শুরু আর কি টার্গেট অ্যাচিভ করে নেই, অ্যাচিভ করে নেই, সারা বছরে মিলে যাচ্ছে। এটা আয়কর মেলাতে 14 লাখ টাকা। এটা ভালো উদ্যোগ, এটা সরকারি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এটা ভালো উদ্যোগ, তবে এই উদ্যোগকে যদি সফল করতে চায় সরকার, তাহলে হবে কি, তাদের প্রয়োজন হলো বিহেভিয়ার চেঞ্জ, কর্মকর্তাদের যে আচরণ, কর্মকর্তা এবং কর্মচারীদের আচরণ পরিবর্তন করতে হবে এবং তাদেরকে জনবান্ধব হতে হবে। জনগণ যাতে আয়কর বলতে যাতে মানুষের মধ্যে যাতে একটা ভীতির কাজ না করে, মানে এটা একটা আয়কর না আতঙ্কের আয়কর বিভাগ যদি আমার তথ্য কালেকশন করেন, আমি বইয়ের ষড়স্থ। কারণটা হলো এই কারণে স্পষ্ট, মানে আপনি ধরেন আয়কর আপনার আসলো, আপনাদের ইনকাম, বার্ষিক ইনকাম, সেই ইনকামে ধরেন আয়কর আসলে 1000 টাকা বা 5000 টাকা। এই 5000 টাকার ফাইল আপনাকে কাগজপত্র রেডি করতে তাদেরকে বক্সে দিতে হবে আরো 10,000 টাকা। তাহলে খাজনা দিয়ে খাজনা বেশি। এটা আমার মনে হয় এখানে তিনি আগে আয়কর যিনি কমিশনার আছেন কক্সবাজারে, নিশ্চয়ই উনি স্বীকার করবেন। তবে ইদানিং একটু উন্নতি হয়েছে অবস্থা। তো আমরা আশা করবো তাদের এই অবস্থার উন্নতি হোক। উন্নতি হলে হবে কি, আমরা যারা স্টেক হোল্ডার আমরাও লাভবান হবো, আমরাও নিশ্চয় যাবো এবং আয় করতে দেবো, সমস্যা নেই। আমি যদি ইনকাম করতে পারি এই দেশে বসে, এই সমাজে বসে, কেন হয় না আমি আয় করতে দেবো? সেটাই কম দিয়ে বেশি আয় করতে দেবো। তাহলে মানুষ আয়কর দিলে তো তার নিজেরও একটা সম্মানবোধ ছাড়াও এই যে এটা বলে কি টিএম সার্টিফিকেট, এই যে টিএম সার্টিফিকেটটা তো অনেক কাজে লাগে, অনেক কাজে। ব্যবসা বাণিজ্য করতে যান, বিদেশ ভ্রমণ করতে যান, এটা অনেক কাজে লাগে। তাহলে যেহেতু কাজে লাগে, সে আমি কাজে লাগাই, এই কাজে লাগানোর জন্য আমি যেতে চাই, বাট ওখানে আতঙ্ক কখন যে দাঁড়ান ধরে বসে ফিউন সাহেবের কাছে বসতে দেবে না, এই স্যার ব্যস্ত আছেন, হ্যাঁ যাওয়া যাবে না, এই যে সেই ধরনের একটা এদিকের পরিস্থিতি। হ্যাঁ, এগুলোর অপশন হলে আমাদের কর্মকর্তা মহোদয়ের তাদের আচরণগত পরিবর্তন আসে, পজিটিভ, কর্মচারীরা একটু পজিটিভ হন, নিঃসন্দেহে আয়কর মেলা সার্থক হবে এবং আয়কর দ্বিগুণ আদায় করা সম্ভব। আয়কর দেওয়ার নতুন প্রচুর আছে কক্সবাজারে। এই মুহূর্তে যত হাজার নিবন্ধিত টিএন আছে, টিএন নিছেন বা আয়কর দিচ্ছেন, আমার মনে হয় সমপরিমাণ লোক আয়করের ম্যাট থেকে বাইরে আছে। হ্যাঁ, বাইরে আছে, অনেক ইচ্ছে হয়ে যায় না, আর অনেক হয়ে যায় না, যারা ফাঁকি বাস ইচ্ছে হয়ে যায় না, তাদেরকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, নেটে নিয়ে আসতে হবে, আয়কর নেটের মধ্যে ঢুকাতে হবে। আর যারা স্বেচ্ছায় দিতে চান সহকর্মী হয়ে, তাদেরকে সম্মানের সাথে সেটা টিএনএ সার্টিফিকেট দেওয়া ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করতে হবে। দৈনিকে বাকখালী, শেখ হাসিনার হাতে সুরক্ষা বাংলাদেশের, বললেন মোদি। জামায়াত বিএনপি সম্পর্কে অবিশ্বাস। মিয়ানমার থেকে ভাইরাস আক্রান্ত গরু আমদানি নিষিদ্ধ, পরীক্ষার জন্য পশু কর্মকর্তার নামে টাকা বাণিজ্য। দৈনিক আজকের কক্সবাজার, চক্রিয়া নিউমোনিয়া রোগে আতঙ্ক ঘরে ঘরে, 3 মাস বয়সী শিশুর মৃত্যু, একদিনে 1200 নিউমোনিয়া আক্রান্ত শিশুর চিকিৎসা। ভাঙা বেড়িবাঁধ মেরামত না হওয়ায় সামুদ্রিক জোয়ার আসলেই নাও খাওয়া ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয় পেকুয়ার 10,000 মানুষকে। কক্সবাজার পর্যটন শিল্পের উন্নয়ন অধরা। দৈনিকের দৈনন্দিন, উপকূলের সবুজে বেষ্টনী ঝাউ বাগান অস্তিত্ব সংকটে। বরৈতলী মকনামা সড়কের বেহাল দশা। আচ্ছা, এখানে একটা গরু আমদানির যে বিষয়টা আপনি জানেন, এখানে একটা আছে মোটা তাজাকরণের বিষাক্ত ওষুধে গরু মোটা তাজাকরণের। এখানে একটা মিয়ানমার থেকে গরু আসার যে আমাদের কোরবান সামনে আসছে, ঈদুল আজহা মুসলমানদের একটি প্রধান একটা উৎসব। সেই উৎসবকে সামনে রেখে গরু স্বাভাবিকভাবে আসবে এবং বাজারজাত হবে। কিন্তু এখানে যে বিষাক্ত ওষুধের যে বিষয়গুলো আসছে, ইবোলা বা মেনিনজাইটিস একটা রোগের কথা বলা হচ্ছে, গরুর মধ্য দিয়ে ছড়াচ্ছে মানুষের ভেতরে। এই বিষয়টাকে কিভাবে মোকাবেলা করা যায়, বা এই ধরনের কিছু পশু কর্মকর্তার বিরুদ্ধে কিছু বক্তব্য এখানে আসছে, অভিযোগ আসছে, এই বিষয়টাকে কিভাবে মোকাবেলা করা যায়? এটি তো অত্যন্ত ভয়াবহ একটি তথ্য এবং ভয়াবহ তথ্য। গরু তো আমদানি করতেই হবে, যেহেতু আমাদের শর্টেজ আছে, গরু আমদানি করতে হবে, নো ডাউট। কিন্তু এখন যেহেতু এই যে ইবোলা ভাইরাসের তথ্য এবং এটা তো মারাত্মক বিষয়, তাহলে গরু আমদানি করো, তবে পরীক্ষা করে আনবো, সমস্যা নেই। এখন পরীক্ষার নামে বাণিজ্য চলা, এগুলো খেয়ে দরকার।
হ্যাঁ এটা মানুষকে বলে ধ্বংস করে দেওয়া হতো। এখন হলো যদি বেড়ায় খায় আপনার সেই কিন্তু রক্ষা করা যাবে না। না এখন বাণিজ্য করো ভালো কথা, কিন্তু বাণিজ্য করে যদি রোগাক্রান্ত গরুকে যদি সার্টিফাইড করে দেন, সেটা তো বড় ধরনের বিষয়। এখন যদি সার্টিফাইড দেবেন, ওনার তো এই গরু জবাই করে কোরবানি করে মানুষ মারা যাবে 10 জন 20 জন 100 জন, ওটা তার ব্যাপার না। ওনার ব্যাপার হলো যে ওনার পকেট খবরটা ভর্তি করতে হবে, এটা উনি চেক করবেন। আবার ওটা বলা হচ্ছে উনি নিচ্ছেন না, ওনার নামে নেওয়া হচ্ছে না। উনি নির্দোষ, উনি একদম নিষ্পাপ শিশু, ওনার নামে নেওয়া হচ্ছে। এগুলো এখানে ধরেন ইউনো সাহেব আছেন অথবা কাস্টমসে মানে সুপারিনটেন্ডেন্ট আছেন, আমাদের ঠিক না হয়। তার পিজিবি যদি আপনার কমান্ডার আছেন, সেক্টর কমান্ডার আছেন, ওসি আছেন, এসপি সার্কেল লোকই আছেন। আমার মনে হয় পুলিশ, পিজিবি এবং এনও, এই কাস্টমসের সুপারিনটেন্ডেন্ট, এই চারজন ব্যক্তি যদি একটু সদয় হন, আমার মনে হয় সতর্ক থাকলে আমরা ভাইরাস মুক্ত করবো। এবং ওই বদলুকের নামে যারা বাণিজ্য করতেছেন তাদেরকে ফাইন করার কোনো বিষয় নেই, এটা কোনো বিষয় নেই, এটা সদিচ্ছার ব্যাপার। এটা ইউনো এনাফ, টেকনাফের ইউনি এনাফ। টেকনাফ ক্রিয়া বিশেষ করে এই অঞ্চলে আছে, উপকূল অঞ্চল। প্রশাসন একটু সতর্ক না হলে এটা তো মানুষের জন্য, মানুষের জীবনের জন্য হুমকি স্বরূপ হয়ে এটা তো অবশ্যই, এটা তো জাতীয় একটা বিষয়। এটা সারা ওয়ার্ল্ডের একটা সমস্যা। এটা বলা হচ্ছে যে আফ্রিকা মনে আছে, হ্যাঁ আফ্রিকাতে তো অর্থনৈতিকভাবে গতি চাকা হয়ে যাবে, এই ধরনের একটা আশঙ্কা বিশ্বব্যাপী আশঙ্কা করা। তো আমরা যদি তার পুরো সতর্ক না হই তাহলে তো আর করার কিছু নেই। সেই আর কি। সমুদ্র কণ্ঠ, ফুটপাতবিহীন পর্যটন শহর। শহরের রোমালিয়া ছাড়াও পাহাড়তের এখন দুটি আতঙ্কিত জনপদ। জেলে যেতে পারেন খালেদা জিয়া। কক্সবাজারে টেলিটক পল্লী বিদ্যুতের রিটেইলার মত বিনিময় সভা অনুষ্ঠিত। আমাদের কক্সবাজার বিলুপ্তির পথে বনকলা সহ চুনতির প্রাণবৈচিত্র্য। নির্বাচনী বিজয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। শহরে দুর্বৃত্তের হামলায় প্রতিবন্ধী মহিলা সভাপতি। টেকনাফের পৃথক অভিযানে 4000 চকরিয়া এফেক্ট চালু হচ্ছে পলিথিন ব্যবসা, প্রশাসনকে ম্যানেজের চেষ্টা। সমুদ্র ঘাট সংরক্ষণে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত। দৈনিক আজকের দেশ বিদেশ, খালেদা জিয়া জেলে যেতে পারে। যানজট ও দুর্ঘটনার আশঙ্কা, সড়কের উপর পশুর হাট। রাতের আধারে নির্মাণ সামগ্রী বিক্রির চেষ্টা ব্রিন্ডেটের কর্মচারীদের। চকরিয়া চলছে বন উজাড়ের মহোৎসব। পরিবেশের ভারসাম্য রক্ষায় সমুদ্র ঘাট সংরক্ষণ করতে হবে। দৈনিক হিমছড়ি, বাংলাদেশ ভারত বৈঠক, সহসায় তিস্তা চুক্তি কার্যকরের সম্ভাবনা নেই। চিংড়ি চাষ প্রকল্পে লোপাটের তদন্ত চলছে। ইউই প্রস্তাবের পক্ষে 2টি মানবাধিকার সংগঠন। বিশ্ব পর্যটন দিবস পালনে প্রস্তুতি সভা। জীববৈচিত্র্য রক্ষায় সমুদ্র ঘাসের উপর সেমিনার। আচ্ছা, সমুদ্র ঘাস সম্পর্কে এখানে একটা বেশ সেমিনারের কথা বলা হতে পারে, বেশ কয়েকটি পত্রিকায় শিরোনাম আসছে। এই বিষয়ে আপনার মনে? এটা একটা এনজিও, নতুন এনজিও, এটা হলো বাংলাদেশ নেচার ফাউন্ডেশন, বাংলাদেশ ন্যাশনাল ফাউন্ডেশন। এটা আমরা এটা কি অপ্রচলিতপূর্ণ আমরা বলতে পারি, এরকম চিন্তাও করিনি। সেটাই যে সামুদ্রিক কাজটা আমি ওই সেমিনারে ছিলাম, তো ওনাদের যে বক্তব্য, বৈজ্ঞানিক যে সেমিনার, ওনাদের বক্তব্য হলো এই সামুদ্রিক কাজটা হয় আমরা নদীর মোহনে, যেখানে সাধারণত জোয়ার ভাটা হয় সেখানে ওঠে। নিশ্চয় আপনারা ধারণা থাকতে পারেন, উলু, যেটাকে আমরা স্থানীয় ভাষায় উলু বলি, উলু নিশ্চয় মনে আছে না? তো এটা দেখা গেছে পৃথিবীর অনেক দেশে যেখানে সমুদ্র আছে, যে সমস্ত পৃথিবীর দেশে সমুদ্র আছে, ওনারা অনেক আগ থেকে এই বিষয়টা সংরক্ষণের জন্য, রক্ষার জন্য উদ্যোগ নিয়েছেন। কারণটা হলো তোমরা যেটা বললেন, একদম অনেক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া গেল, সারা পৃথিবীর বিভিন্ন চিত্রতত্ত্ব উপস্থাপন করা, এবং এটার মূল্য, সব থেকে মূল্য বলা হচ্ছে আপনার এই কত হাজার কোটি হবে, এটা অ্যাসেসমেন্ট হয়নি। তো ধারণা করা হচ্ছে এটা কমপক্ষে 70,000 কোটি থেকে অনেক তার অধিক হবে। বাংলাদেশে যেটুকু আছে, বাংলাদেশ 710 কিলোমিটার সমুদ্র উপকূল আছে, সেখানে মোটামুটি কম বেশি এই ঘাস জন্মায়। কিন্তু এখন সমস্যা হয়ে গেল, এই গাছটা জন্মাতে পারে না পারার কারণটা হলো জন্মানোর ধ্বংস হয়ে যাচ্ছে। প্রধান কারণ হলো যে পাহাড় কাটা, ও বহুত পাহাড় কাটা, সেই পলি, অতিরিক্ত পলি দিয়ে মোহনায় পড়ে যাচ্ছে। আর এই পলি ব্যান করে এটা ন্যাচারালি উঠতে পারে না, এটা শ্বাস করতে হয় না। আমাদের দেশে ন্যাচারালি অনেক বেশি শ্বাস করা হচ্ছে।
আচ্ছা, আরেকটা হলো এখানে যে চিংড়ি প্রকল্প করা হচ্ছে, লবণ প্রকল্প করা হচ্ছে, এই জন্য এগুলো শেষ করে ধ্বংস করে এগুলো একদম শিকড় পর্যন্ত লেভেলে করা হচ্ছে, এই ধ্বংসের একটা কারণ। আরেকটা হলো যে কারখানার যে বর্জ্য পানি দূষণের কারণে সেগুলো কম প্রজনন ক্ষেত্র, তাদের যে ওই যে সি গ্রাস, সামুদ্রিক ঘাস বা সমুদ্র ঘাস, তাদের যে প্রজনন ক্ষেত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এটার উপকার কি? এটা ওনারা বললেন যে এটার উপকার হলো যে এই বঙ্গোপসাগর যে মৎস্যখনি, এটা এই মৎস্যখনি হিসেবে খ্যাত ছিল, এটা অনেক এখন মাছ পাওয়া না গেলেও দূরতীত আমরা জানি এখানে প্রচুর মাছ, এই ফিশিং করে হাজার হাজার মানুষ কোটিপতি হয়ে গেছে জীবনযাপন, এবং আমরা আমাদের খাদ্যের চাহিদা, আমি সেই চাহিদা মেটাচ্ছি, আমরা এখন মাছ পাচ্ছি, এখন মাছ পাওয়া যাচ্ছে না। এই কারণটা হলো মাছের খাদ্য, এই সি গাছটা হলো মাছের প্রধান খাদ্য, অত্যন্ত পুষ্টিকর। এবং এটা এছাড়া যে পানি যে দূষণ, পানিকে দূষণমুক্ত করা কাজে লাগে, মানে পানির দূষণগুলো এই গাছ আহরণ করে। গাছ যেমন এই যে বৃক্ষ আমাদের, আমরা যেটা কার্বন ডাই অক্সাইড ওটা কনজিউম করে আবার অক্সিজেন ছাড়ে মানুষের জন্য, ঠিক এই সেই ঘাসের প্রধান বৈশিষ্ট্য হলো ওরা যে সামুদ্রিক যে প্রাণী, মাছ সহ সকল প্রাণী, তাদের যে বর্জ্য অথবা পানির যে দূষণের যে উপকরণগুলো আছে পানির মধ্যে সাগরে, সেগুলো ওরা ইয়ে করবে, তাদের খাদ্য সি গ্রাসের খাদ্য। আর সি গ্রাস খাবে সামুদ্রিক প্রাণীগুলো ইনক্লুডিং ফিশ সহ। তাহলে সি গ্রাস যদি না থাকে বা আমরা রক্ষা করতে না পারি, তাহলে হবে কি মাছ কমে যাবে, মাছের বংশ বিস্তার হবে। সেটা খুবই এই মুহূর্তে খুবই দরকার। জনস্বার্থ এবং সরকার যদি কর্তৃপক্ষ এই আবার ডিসিশন ছিলেন, ডিসিশন বললেন না এটা খুবই আমরা আমাদের জন্য নতুন, এটা আমি আমার হাইওয়ের দিকে আমার মিনিস্ট্রিকে বা আমার যে কনসার্ন যে দপ্তরগুলো আমি জানাবো। এটা খুবই ভালো উদ্যোগ, আমি তাদের জন্য অবশ্যই এই জিনিসটা মানুষের মধ্যে এখনো খুব একটা জনসচেতনতা গড়ে ওঠেনি, এটা নিয়ে জনসচেতনতা গড়ে তোলা খুবই তো যাই হোক, জনাব মমতাজউদ্দিন ভাই, আপনি এতক্ষণ আমাদের সময় দিলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি জি, আপনাকে ধন্যবাদ। ভয়েস মেরিনার সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠানে দেখার জন্য এবং ভয়েস মেরিনার যে কোনো অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন www.voicemarina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। সকলকে ধন্যবাদ।